ঢেলে সাজানো হচ্ছে পাঠ্যক্রম, বাধ্যতামূলক হবে কারিগরি শিক্ষা। আধুনিক কর্মমুখী ব্যবস্থার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলো কষ্টসাধ্য হয়ে পড়বে। কোরবানির ঈদ ঘিরে চাঁদাবাজি ঠেকাতে সরকারের হুঁশিয়ারি, বাজারে অস্থিরতা বাড়ার অভিযোগ বিরোধীদের। আগের থেকেই বাজার অস্থির, ইদানিং মনে হচ্ছে আরো একটু বেশি অস্থির। চাঁদাবাজিগুলো বন্ধ করা যায়, সেজন্য আমরা একটা হটলাইন নাম্বার এখানে দেওয়া হয়েছে। সব দলের মতামত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হওয়ার দাবি। বাতিল নয়, পর্যালোচনা হবে বলছে সরকার। বিএনপি এবং জামাতে ইসলাম এবং বিরোধী দলেও যারা আছেন তাদের সাথে কিন্তু অন্তর্বর্তী সরকার এটা আলোচনা করেছে। এই চুক্তির যে প্রভাবগুলো শুরু হবে, চুক্তি এফেক্টিভ হয়েছে 60 ডেজ পরে, এখন এগুলো একটু হিসেব বিকাশে চলে যাচ্ছে। লোকসান নিয়ে ঘুরছে রেলের চাকা, আয়ের বিপরীতে ব্যয় দ্বিগুণ, লাভবান করতে পণ্য পরিবহনে নজর দেওয়ার তাগিদ। এবং ব্যাপক চাপেও সরতে নারাজ ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ক্ষমতা ছাড়তে 81 এমপির আহ্বান, এক মন্ত্রীর পদত্যাগ। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং সঙ্গে আছি আমি নাফিসা হক। আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। অন্য প্রসঙ্গ, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করতে চায় সরকার, আর এই লক্ষ্যেই প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত কারিকুলাম নতুনভাবে সাজানো হচ্ছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, স্কুল পর্যায় থেকেই বাধ্যতামূলক হবে কারিগরি শিক্ষা। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আয়োজনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এই সুন্দর এবং শাশ্বত আয়োজনে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত বাংলাদেশের উচ্চশিক্ষার রূপান্তর বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা ব্যবস্থাকে শুধু তাত্ত্বিক জ্ঞান নির্ভর না রেখে বাস্তবমুখী ও দক্ষতা উন্নয়নমুখী করার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন গ্র্যান্ট ও সিড ফান্ড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। এই কারণেই বর্তমান সরকার একাডেমিক সিলেবাসকে সময় উপযোগী করার কাজ এর ভিতরেই হাতে নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বিগ ডাটা ও সাইবার নিরাপত্তার মতো প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমি এটা সহযোগিতা বাড়ানোর জন্য চেষ্টা বা উদ্যোগ গ্রহণ করছে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করার এই কার্যক্রম শুরু করার উদ্যোগ সরকার নিচ্ছে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে যোগ দিতে পায়ে হেঁটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস করেন প্রধানমন্ত্রী। মতবিনিময়ে যোগ দিয়ে বলেন, শিক্ষক নিয়োগে মেধাকে গুরুত্ব দিতে হবে, এছাড়া পরিবর্তন অসম্ভব। পড়ার সাথে আমাকে খেলাধুলার মধ্যে থাকতে হবে, পড়ার সাথে আমাকে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় শিক্ষার্থীরা সিট সংকট, হলের আবাসন সমস্যা, লাইব্রেরিতে আসন সংকট সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রীর সামনে। আমরা ইনশাল্লাহ, আমি মনে করি অনেক কিছু ইনশাল্লাহ আমরা করব। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। কোরবানির ঈদ ঘিরে চাঁদাবাজি হচ্ছে, বন্ধ করতে কঠোর অবস্থানে সরকার, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, চাঁদাবাজদের ধরতে বিশেষ অভিযান চলছে। এই বিষয়ে বিরোধী দলের সহযোগিতাও চেয়েছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে এসব কথা বলেন মন্ত্রী। ঈদুল আজহায় 7 দিনের সরকারি ছুটি ঘোষণা সরকারের। ছুটি বেশি হওয়ায় একদিকে রাজধানীর নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা রয়েছে, অন্যদিকে কোরবানির ঈদ ঘিরে চাঁদাবাজির খবর সামনে আসছে। ঈদের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এই বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চলছে, গ্রেপ্তার অনেকে, এ ব্যাপারে সরকারের জিরো টলারেন্স। আমরা গত 30 এপ্রিল থেকে শুরু করে এই পর্যন্ত আরো অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা সারা দেশে অভিযান পরিচালনা করছি চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসীদের পাকড়াও করার জন্য। কোরবানির পশুবাহী বিভিন্ন যানবাহন এবং নৌযানে চাঁদাবাজি ইতিপূর্বে হয়েছে বলে আমাদের নলেজে আছে বিগত সময়গুলোতে, যাতে সেই চাঁদাবাজিগুলো বন্ধ করা যায় সেজন্য আমরা একটা হটলাইন নাম্বার এখানে দেওয়া হয়েছে। সেখানে আমরা ইনফরমেশন মাফিক আমরা দ্রুত ব্যবস্থা নেব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। ঈদের 7 দিনের ছুটিতে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, এজন্য সব বাহিনীকে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। মন্ত্রী জানান, 14 দিনের জন্য চালু থাকবে হটলাইন। ঈদের আগেই দেয়া হবে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা। ঈদ উল আজহার আগের 7 দিন এবং পরের 7 দিন পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল কার্যকর করা হয়েছে, সেটা কার্যকর থাকবে। আমাদের সমস্ত ডিপার্টমেন্টগুলোর হটলাইন এই রেজলিউশনে থাকবে। পুলিশ ডিপার্টমেন্টের কোনটা, বিআইডব্লিউটিসির কোনটা, নৌপরিবহন মন্ত্রণালয়ের কোনটা, ঈদের আগে বেতন বোনাস দেয়া হয়, সেজন্য গার্মেন্টস মালিক সমিতির সভাপতি তাদেরকে অনুরোধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে মুসলমানদের উপর হামলা হচ্ছে এমন তথ্য সঠিক নয় বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, এ ব্যাপারে সতর্ক পররাষ্ট্র মন্ত্রণালয়। কাঁটাতারের বেড়ার ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়ার কথাও জানান তিনি। আমরা সীমান্ত পাহারা দেই, বিজিবি সতর্ক আছে কোনো রকমের যাতে কঠিন না হয়। আর সেরকম কোনো ঘটনা আমাদের এখানে এখনো নজরে আসেনি যে ওখানে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। চাঁদাবাজ ও মধ্যস্বত্বভোগীদের কারণে বাজারে অস্থিরতা বাড়ছে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। মঙ্গলবার আলাদা আয়োজনে এসব কথা বলেন তারা। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামী আন্দোলনে হত্যাযজ্ঞ চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনার এক যুগে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত শাপলা গণহত্যা বিচারহীনতার এক যুগ শীর্ষক এই আলোচনা সভা। বিচার করবেন বলে কথাটুকু উচ্চারণ করতে সাহস পান নাই। অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, শাপলা চত্বর গণহত্যার বিচার তখন না হওয়ায় আবারও জুলাইয়ে গণহত্যা হয়েছে। যারা এটার জন্য দায়ী তাদেরকে যদি বিচারের আওতায় আমরা আনতে পারতাম, তার বিরুদ্ধে যদি সামগ্রিকভাবে সমাজের এবং রাজনীতির সকল পক্ষ আমরা দাঁড়াতে পারতাম, তাহলে কিন্তু জুলাই গণহত্যা হতো না। সীমান্তে বিএসএফ এর হত্যাকাণ্ড বাড়ছে উল্লেখ করে নাহিদ বলেন, কাঁটাতার দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। এর আগে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পরে গণমাধ্যমকে তিনি বলেন, মধ্যস্থভোগী এবং চাঁদাবাজদের কারণে বাজারে অস্থিরতা, যা নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হতে হবে। আগের থেকেই বাজার অস্থির, ইদানিং মনে হচ্ছে আরো একটু বেশি অস্থির। জ্বালানি সমস্যা ছিল, তার সাথে চাঁদার যন্ত্রণা ছিল, এই দুইটা মিলেই বাজার অস্থির হয়। বিরোধী দলীয় নেতা জানান, জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে সোচ্চার থাকবে বিরোধী দল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপি ও জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয়েছিল, এমনটি দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদ আক্তার। আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, চুক্তিটি বাতিল নয়, বরং পর্যালোচনা করা হবে। মঙ্গলবার আলাদা আয়োজনে এসব কথা বলেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ। অনেকেই বলছেন, এই চুক্তিতে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে, তবে রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে তেমন শোরগোল নেই। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় উঠে আসে এই বিষয়টি। সাবেক উপদেষ্টা ফরিদ আক্তার বলেন, বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই এই বাণিজ্য চুক্তি করা হয়েছিল। নির্বাচনের 3 দিন আগে 9 ফেব্রুয়ারি চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল, তাই অন্তর্বর্তীকালীন সরকারের কথা আসছে। কিন্তু বিএনপি এবং জামাতে ইসলাম এবং বিরোধী দলেও যারা আছেন, তাদের সাথে কিন্তু অন্তর্বর্তী সরকার
এটা আলোচনা করেছেন এবং সে কারণে তারা কিন্তু এখন এটার বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছেন না। চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কিছু আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সচিবালয়ে নিয়মিত ব্রিফিং এ এই কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এখন এই চুক্তির যে প্রভাবগুলো শুরু হবে, চুক্তি এফেক্টিভ হয়েছে 60 ডেজ পরে, এখন এগুলো একটু আসলে হিসেব নিকেশের প্রয়োজন আছে। সরকার এই ব্যাপারে সব সেক্টরের বিশেষজ্ঞ নিয়ে বসবে, সব রিলেটেড মিনিস্ট্রি নিয়ে বসবে এবং সেটা ইভ্যালুয়েট করবে। এদিকে হামের টিকা আগে কেন সময় মতো দেওয়া হয়নি তা খুঁজে বের করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানান প্রধানমন্ত্রী উপদেষ্টা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। রেল পরিচালনায় কি ভুল নীতিতে চলছে বাংলাদেশ? পণ্য পরিবহনে কি কম গুরুত্ব পাচ্ছে রেলপথ? তথ্য বলছে দেশের 96% পণ্য পরিবহন হয় সড়ক পথে, রেলপথে হয় মাত্র 3%। প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান সহ বিশ্বের উন্নত দেশগুলো যেখানে রেলের পণ্য পরিবহনকে লাভজনক খাতে পরিণত করেছে, ঠিক সেখানেই বাংলাদেশে রেলের প্রতি 100 টাকা আয়ের বিপরীতে ব্যয় হচ্ছে 209 টাকা। আর বিশেষজ্ঞরা বলছেন পণ্য পরিবহনে রেলপথকে অধিক কার্যকর করা হলে একদিকে রাজস্ব বাড়বে, অন্যদিকে ভোগান্তি কমবে সড়ক পথে। রেল নিয়ে রিশাদ হাসানের 4 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। ছবি তুলেছেন আসাদুজ্জামান কানন। যাত্রী সেবার পাশাপাশি পণ্য পরিবহনও বাড়তি গুরুত্ব বহন করে রেলপথে, কিন্তু 164 বছরের পুরনো বাংলাদেশের রেল সেবা, যার মধ্যে অন্যতম সেবা রেলপথে পণ্য পরিবহন। তবে 100 বছর পেরোনোর সাথে সাথে রেল যেন হারিয়েছে তার পণ্য পরিবহনের পুরনো জৌলুস। 2024-25 অর্থ বছরে এই খাতে বাংলাদেশের আয় ব্যয়ের হিসেব বলছে প্রতি 100 টাকা আয়ের বিপরীতে ব্যয় হচ্ছে 209 টাকা। অথচ পার্শ্ববর্তী দেশ ভারত প্রতি 100 টাকা আয়ের বিপরীতে খরচ করছে 98.32 টাকা। এছাড়াও পাকিস্তান প্রতি 100 টাকা আয়ের বিপরীতে ব্যয় করছে মাত্র 98 টাকা। রেলে পণ্য পরিবহনের দৌড়ে বহুদূর এগিয়ে আছে চায়না, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের উন্নত দেশগুলো। শুধু তাই নয়, রেল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন পণ্য পরিবহনের জন্য অন্তত 5টি লোকোমোটিভ প্রয়োজন হলেও গড়ে পাওয়া যায় মাত্র 2টি। এরই মধ্যে বন্ধ হয়েছে খাদ্যবাহী ট্রেন। তেল পরিবহনের জন্য লোকোমোটিভ মিলছে না নিয়মিতভাবে, ফলে প্রতিদিন বাতিল করতে হচ্ছে অন্তত 3টি ট্রিপ। লোকোমোটিভের সমস্যা, ইঞ্জিনের সমস্যা, যার কারণে আমরা ট্রেন চালাতে পারি না। সড়কপথে আধুনিক কুরিয়ার সার্ভিস, হোম ডেলিভারি সুবিধা সহ নানা সুযোগ থাকলেও তা ব্যয়বহুল। তবু সড়ক ও জনপথের সমীক্ষা বলছে সড়কপথে পণ্য পরিবহন হয় 96%, রেলপথে মাত্র 3% আর নৌপথে পরিবহন হয় মাত্র 1%। লোকোমোটিভ সংকট সহ 5টি বিষয়ে সমন্বিত পদক্ষেপ নিলে বদলে যেতে পারে এই চিত্র, বলছেন রেলের অতিরিক্ত মহাপরিচালক। এটা 15 থেকে 20-এর কাছাকাছি নেওয়া সম্ভব হবে। তাদেরকে সঠিক সময়ে সরবরাহ নিশ্চিত করতে হবে। সেই ক্ষেত্রে তারা আস্থাশীল যখন হবে, সেই ক্ষেত্রে কিন্তু আবার রেলওয়েতে তারা কিন্তু মালামাল ক্যারি করবে বলে আমরা আশাবাদী। রেল সেবায় এরই মধ্যে বিনিয়োগ হয়েছে অনেক, তবে তা মূল পরিচালনাকে কেন্দ্র করে নয় বলে মনে করছেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। আমার ধারণা বিগত এক যুগে রেলপথে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে। তবে বিনিয়োগটা হয়েছে অনেকটা, আমি মনে করি যে এক্সেন্ট্রিক, এককেন্দ্রিক হয়ে গেছে। নতুন রেলপথ সম্প্রসারণ, দৃষ্টিনন্দন স্টেশন, এদিকে আমাদের মনোযোগটা বেশি ছিল। যার দরুন যেটি হয়েছে যে আমার যে চ্যালেঞ্জগুলি যেটা ছিল আগের রেলপথগুলিতে, সেই জায়গায় অ্যাড্রেস না হতে নতুন নতুন এখানে চ্যালেঞ্জ চলে এসেছে। উন্নত দেশগুলো রেলের পণ্য পরিবহন থেকে যে আয় হয় তা ভর্তুকি দেয় যাত্রী সেবায়। অথচ বছরের পর বছর ধরে কেন রেল লোকসানি খাত, এমন প্রশ্ন ছিল রেল প্রতিমন্ত্রীর কাছে। একটা সময় মানুষ রেলের উপরে সর্বোচ্চ বেশি নির্ভরশীল ছিলেন, কিন্তু এখন অন্যান্য দেখা যায় সড়ক পথেও পণ্যের একটা বিশাল পরিবহন হয়, কিন্তু আমরা চেষ্টা করছি যে এটি রেলের মাধ্যমেও যাতে সেবার পরিমাণটা আরো বৃদ্ধি করা যায় পণ্য পরিবহনে। দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে রেলের অমিত সম্ভাবনাকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। পার্শ্ববর্তী দেশ সহ উন্নত দেশগুলো রেলের পণ্য পরিবহনকে বানিয়েছে একটি লাভজনক খাত, যেখান থেকে তারা ভর্তুকি দিতে পারে যাত্রী পরিবহনে। সেখানে বছরের পর বছর বাংলাদেশের রেলের পণ্য পরিবহন লোকসানি খাতের এক অপর নাম। তবে কি উল্টো পথেই হাঁটছে বাংলাদেশ? রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।
সরকার সব নাগরিকের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম সমন্বয়ক মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত 2 বাংলাদেশি স্বজনদের সঙ্গে দেখা করেন তিনি। স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীরও তীব্র সমালোচনা করেন। দাবি করেন বাংলাদেশের তরুণ সমাজ ধ্বংস করতে সীমান্তের ওপার সুসংগঠিত মাদক নেটওয়ার্কও গড়ে তোলা হয়েছে। সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, সকল বিভাগে সীমান্ত নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। ভারতের যে ফ্যাক্টরিগুলো রয়েছে সীমান্তে, তারা প্রচুর মাদকের ফ্যাক্টরি স্থাপন করেছে এবং এগুলো তো অনেক পার্লামেন্টারিয়ান মেম্বারও এই ব্যবসার সাথে জড়িত। আজ থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণী বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। মঙ্গলবার বাংলাদেশ দোকান মালিক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। এতে বলা হয়, আবেদনের প্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়। তবে কোনো আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না। দর্শক, খিলক্ষেতে রাজুক মার্কেটে আছেন সহকর্মী মাসুদ সুমন। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা যুক্ত হব তার সাথে। মাসুদ, দোকান, বিপণী বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময় বাড়লো, ব্যবসায়ীরা কি বলছেন, আর রাজুক মার্কেটে কি চিত্র দেখছেন এখন? ধন্যবাদ ফয়সাল। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, অনেকের সাথে। আপনারা জানেন, যদিও এই কোরবানি ঈদ ঘিরে মার্কেটে বেচা কেনার তেমন হিড়িক এখনও শুরু হয়নি, সেক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন এই সময়ে এসে, কারণ দীর্ঘদিন যাবৎ এই 7টা পর্যন্ত দোকান খোলার যে নিয়মটি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং লোডশেডিংয়ের কবলে পড়েও দিনের বিভিন্ন সময় মার্কেট ঠিক বেচা কেনাটা থেমে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ঈদের আগে এই নতুন ঘোষণাকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং আজ থেকেই মূলত এই কার্যক্রমটি শুরু হচ্ছে। সেই জায়গায় দোকান মালিকরা বলছেন দীর্ঘদিনের যেই ব্যবসায় ক্ষতি হয়েছে সেটি কাটে উঠতে বা এই ঈদের দিন পর্যন্ত চলা এই নিয়মে এই ঈদের বেচা কেনার যেই জায়গাটি ছিল সেখানে তারা কিছুটা সম্ভাবনার দুয়ার খুলে যাবে এমনটি প্রত্যাশা করছেন। আর মার্কেটের বিষয়টি, আমরা এই মার্কেটের পাশাপাশি আরও বেশ কয়েকটি মার্কেট ঘুরেছি। ঈদের বেচা কেনা এখনও তেমন হিড়িক পড়েনি এবং যারা কিনতে আসছেন তারাও মূলত বলছেন যে রোজার ঈদে যে পরিমাণ কেনাকাটা করেন বা যারা এই শপিংয়ের যে বিষয়টি থাকে, যেই বিপুল পরিমাণ এই ক্রেতাদের সমাগম থাকে সেটি এবার তারাও দেখছেন না এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই নতুন যেই নিয়মটি চালু করা হলো সেটি কিছুটা সম্ভাবনা খুলে দেবে বা অফিসের পরে এই ক্রেতারা মার্কেটে আসবেন। সেই জায়গায় 7টা পর্যন্ত অনেক ক্ষেত্রেই এদেশের ক্রেতারা বিশেষ করে ঈদের শপিং সন্ধ্যার পরে শুরু করেন, বিশেষ করে 8টার পরে আসেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই 10টা পর্যন্ত খোলা থাকলে তাদের ক্রেতাদের জন্য অনেকটাই ভালো হবে এমনটি। মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হজযাত্রীর অনুমতি ছাড়া নিবন্ধন বাতিল করে অন্য যাত্রী নেওয়ার অভিযোগে 6টি হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বিধিমালা অনুযায়ী মৃত্যু বা গুরুতর অসুস্থতা ছাড়া কোনো নিবন্ধিত হজ যাত্রীকে প্রতিস্থাপন করা যায় না, কিন্তু কয়েকটি এজেন্সি এই বিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। জুলাই স্মৃতি জাদুঘর যতদিন থাকবে ততদিন মানুষ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ঘৃণা ভরে মনে রাখবে। মঙ্গলবার সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। বলেন, জুলাই স্মৃতি জাদুঘর শেখ হাসিনার সব অপকর্মের স্মারক। অভ্যুত্থানের সময় হত্যার নির্দেশ দেয়া হাসিনার কল রেকর্ডও আছে এই জাদুঘরে। এই জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগে নেয় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্পিকার। এ সময় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জুলাইয়ের শেষ দিকে অথবা অগস্টের 1 তারিখে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। প্রধানমন্ত্রী তারেক রহমান এই জুলাই জাদুঘরের উদ্বোধন করবেন। এই জাদুঘর প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে সহ্য করে না এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য হাসি মুখে জীবন দিতে পারে। এই জাদুঘর যতদিন থাকবে, এই মাফিয়া নেত্রী, এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে
মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। সর্বস্তরের মানুষের শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন শক্তিমান অভিনেতা নির্দেশক আতাউর রহমান। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানাতে হাজির হন সংস্কৃতি অঙ্গনের কর্মী সহ সর্বস্তরের মানুষ। সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন এই নাট্য ব্যক্তিত্ব। মৃত্যুকে সারথি করে অনন্ত লোকের পথে মঞ্চ সারথি আতাউর রহমানের এই যাত্রায় শোক বিহ্বল ছিল দেশের সাংস্কৃতিক অঙ্গন। শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় শহীদ মিনারে জড়ো হন সংস্কৃতি কর্মীরা। বিষাদের করুণ সুরে যুক্ত হন শোকের কাফেলায়। অভিনয়, নির্দেশনা, নাটক লেখা বাংলা নাটকে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমানের স্মৃতিচারণ করেন সহচররা। বলেন, ব্যক্তি জীবনে তার শিশুসুলভ সরলতা আকর্ষণ করত সবাইকে। আমার মনে হয় যে আতাউর রহমান আমাদের মাঝে বেঁচে থাকবেন তার নাটকের জন্য, তার দেশপ্রেমের জন্য। রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রনাথের নাটক নিয়ে আতাউর রহমানের অনেক কাজ রয়েছে, যেখান থেকে আমাদের তরুণ প্রজন্ম শিক্ষা নেওয়া উচিত। ওনার সাথে কথা বলে এমন কোনো সাবজেক্ট নাই যে আমরা তার কাছ থেকে জানতে পারতাম না। বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পুরোধা এই ব্যক্তিত্বের বিচরণ ছিল সঙ্গীত আবৃত্তি সহ সংস্কৃতির আরও অনেক শাখায়। সংস্কৃতি আন্দোলনের কর্মীরা মনে করেন তার চলে যাওয়ায় একজন অভিভাবক হারালো এই অঙ্গন। আজকের প্রজন্মকে আমি বলবো, উনি যেসব রেফারেন্স দিয়েছেন, যাদের কথা বলেছেন, সেগুলো স্মরণ করো এবং নিজেদের জীবনে সেগুলো অ্যাপ্লাই করো। থিয়েটার জগৎকে উন্নত করো। আমি একটা কথা মনে করি, আতাউর যে ধরনের জীবন যাপন করেছেন তাতে আতাউরের মৃত্যুতে শোক নয়, আমরা ওর জীবনকে উদযাপন করতে চাই। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর আতাউর রহমানের মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে মায়ের কবরে সমাহিত করা হয় গুণী এই নাট্যজনকে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্যাপক চাপেও সরতে নারাজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন অন্তত 81 জন আইন প্রণেতা। একজন মন্ত্রী পদত্যাগও করেছেন, তারপরেও সিদ্ধান্তে অনড় তিনি। সম্প্রতি স্থানীয় নির্বাচনে ভরাডুবি হয় ক্ষমতাসীন লেবার পার্টি, আর এতে ব্রিটিশ সরকার প্রধানের পদত্যাগের জোর গুঞ্জন ওঠে। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।